নমস্কার বন্ধুরা, আমি সুদেশনা থটস অফ সুদেশনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকের যে বিষয়ে আলোচনা করব এটি একটি অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা, যেটি সম্প্রতি সামনে এসেছে। এটিও অবশ্যই নিউজ পোর্টালের মারফতই জানতে পেরেছি। বিভিন্ন রকমের নিউজ পোর্টাল থাকে, শুধুমাত্র স্যাটেলাইট চ্যানেলগুলো নয়, ইউটিউবের বিভিন্ন নিউজ পোর্টাল আছে, তার মারফতে জানতে পেরেছি। তো সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তার আগে আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যেটি খুব সম্প্রতি ঘটেছে, সম্প্রতি বলতে এই বছরেরই সম্ভবত জানুয়ারির দিকে ঘটেছে ঘটনাটা। সেটা হচ্ছে একজন মহিলা, তার নাম সুলোচনা শেট্টি। তো সুলোচনা শেট্টি বর্ন অ্যান্ড ব্রট আপ ইন ওয়েস্ট বেঙ্গল। বাংলায় সে বড় হয়েছে, পড়াশোনা করেছে। সে অত্যন্ত উপযুক্ত এবং খুব বড় বাইরে বিদেশে হার্ভার্ড থেকেও পড়াশোনা করেছে এবং অনেক যথেষ্ট উচ্চশিক্ষিত, এবং সে একটি খুব ভালো চাকরি করে। তো সে ম্যারিড, পরবর্তী সময়ে সে ম্যারিড। তো এই সুলোচনা শেট্টি তার কোনো কাজে সেটা বলেছিল যে তার অফিস সংক্রান্ত বা কোনো কাজে সে গোয়া যায়। গোয়াতে যে হোটেলে ওঠে, যথেষ্ট বড় হোটেল, কারণ তার তো অ্যাফোর্ড করবার মতো রয়েছে, সে খুব বড় একটি জব করে, সম্ভবত কোনো একটি কোম্পানির সিইও। তো বুঝতেই পারছেন বন্ধুরা, একটি কোম্পানির সিইও মানে সে কোন লেভেলের। তো সেই হোটেলে সে 4 দিনের তার বুকিং ছিল, 10th, মোস্ট প্রবাবলি 10th to 14th জানুয়ারি, এরকম। মাসটা যদি আমার ভুল হয়, হতে পারে। আমি অ্যাকিউরেট ইয়েটা বলছি না, নামটাও একটু চেঞ্জ করে দিয়েছি। তো যেহেতু এটা হচ্ছে আইনের মধ্যে রয়েছে বিষয়টা, আন্ডার বিচার পর্ব চলছে, সেই কারণে। তো এই সুলোচনা শেট্টি 10th to 14th জানুয়ারি তার বুকিং থাকে হোটেলে। তিনি ওঠেন, 10 তারিখে ওঠেন, এবং 11 তারিখে মিড নাইটে তিনি হঠাৎ করে ফোন করে রিসেপশনে জানান যে তাকে ইমিডিয়েটলি, তিনি বাস করছিলেন, পরবর্তীতে তিনি বাস করছিলেন ব্যাঙ্গালোরে। তো তিনি ফোন করে রিসেপশনে জানান যে আমাকে এখনই একটা গাড়ির অ্যারেঞ্জ করে দিতে হবে, আমার ভীষণ দরকার, আমাকে এখনই ব্যাঙ্গালোর ফিরতে হবে। তো তখন রিসেপশন থেকে তাকে জানানো হয় যে ম্যাম, গাড়িতে যেতে তো সময়ও লাগবে, প্লাস প্রচুর টাকাও লাগবে, অনেকটা টাকা বেশি লাগবে, আপনি ফ্লাইটে করুন। সেক্ষেত্রে তাদের যে ট্রাভেল এজেন্ট থাকেন, তো তাদের দিয়ে তারা টিকিট বুক করিয়ে দেবেন ফ্লাইটে। আর আমরা জানি ফ্লাইটের টিকিট সবসময় অ্যাভেলেবেল থাকে। তো কিন্তু এই সুলোচনা শেট্টি কিছুতেই সেটাতে রাজি হননি। তিনি বারবার জোর দিতে থাকেন যে না, আমি বাই কার যাব, আমাকে গাড়ির ব্যবস্থা করে দিন। তো তারা বিভিন্ন যারা রেন্টেড যে ক্যাব ড্রাইভার, তাদের সঙ্গে তাদের ফোন করতে থাকে, কিন্তু কেউই ওই রাতে মিডনাইটে তারা অতটা রাস্তা ট্রাভেল করে ব্যাঙ্গালোর যেতে তারা রাজি হয় না। তো বারবারই রিসেপশন থেকে জানানো হয় সেটা সুলোচনা শেট্টিকে যে কেউ রাজি হচ্ছে না। তখন উনি বলেন যে না, যেভাবেই হোক আপনাদের আমাকে একটা ক্যাব জোগাড় করে দিতেই হবে। অবশেষে ক্রিস্টোফার নামের একজন ক্যাব চালক, তিনি রাজি হন। তবে তিনি বলেন আমাকে 30,000 টাকা দিতে হবে, আমি নিয়ে যাব। তো রিসেপশন থেকে সুলোচনা শেট্টিকে জানালে সুলোচনা শেট্টি এক বাক্যে রাজি হন যে হ্যাঁ, টাকা নিয়ে কোনো ব্যাপার না, আমি পৌঁছি, তার টাকা সব মিটিয়ে দেবো, টাকা পয়সা কোনো ইস্যু নয়, আমার ব্যাঙ্গালোর পৌঁছানোটাই আমার কাছে সবথেকে বড় ব্যাপার। তো ঠিক আছে, ক্যাব চলে আসে, সুলোচনা শেট্টি রেডি হয়ে তিনি তার লাগেজ নিয়ে তিনি ক্যাবে ওঠেন, চলে যান। তো যেটা হয়ে থাকে, যখনই কেউ কোনো গেস্ট হোটেলের রুম থেকে চেক আউট করেন, তখন তার সেই রুমটা গিয়ে পরিষ্কার করে, হোটেলের স্টাফরা গিয়ে দেখে, যারা ক্লিনিং স্টাফ থাকে তারা গিয়ে দেখে কিছু রয়ে গেছে কিনা বা কোনো কিছু মিসিং কিনা, এরকমও তো অনেক সময় হয়, দেখে। মোট কথা ক্লিন করার জন্যই যায় তারা, যেহেতু তারপরেই আবার বুকিং থাকে, আবার নতুন গেস্ট আসবে। তো তারা ক্লিন করতে, ক্লিনিং স্টাফ যারা, তারা যখন যান গিয়ে, তখন দেখেন যে ঘরের মধ্যে লাল লাল কিছু ছোপ ছোপ, যেগুলো দেখে তাদের মনে হয় ইট মে বি ব্লাড।
রক্তের মতন লাগে তাদের, হ্যাঁ, তাদের মনে হয় যে এটা মনে হচ্ছে এগুলো রক্তের দাগ। তো তারা সঙ্গে সঙ্গে তাদের ম্যানেজারকে জানান, তো ম্যানেজার আসেন এবং ম্যানেজার দেখেও দেখেন যে হ্যাঁ এটা মনে হচ্ছে তো ব্লাডি। তো তখন ম্যানেজার লোকাল গোয়ার যে লোকাল হোটেলটি যে এরিয়ায় ছিল সেই লোকাল পুলিশ স্টেশনে ফোন করেন। পুলিশ আসে, পুলিশ এসে দেখে এবং তারাও আপাত দৃষ্টিতে দেখে তারা কনফার্ম করে যে হ্যাঁ এটা মনে হচ্ছে এটা ব্লাড। এবং তারা জানতে চান যে কে ছিল। ম্যানেজার তো ডিটেলসটা দেন যে এরকম এরকম ইনি ছিলেন, ইনি হঠাৎ করে বেরিয়ে যান। তখন তার ফোন নাম্বারটা চান, সুলোচনা শেট্টির ফোন নাম্বার পুলিশ অফিসার যিনি ছিলেন তিনি চান। তখন ম্যানেজার দেন এবং তাকে কল করেন, সুলোচনা শেট্টিকে পুলিশ অফিসার কল করেন, কিন্তু ফোনটা যথারীতি সুইচ অফ ছিল, বারবার বলতে থাকে সুইচ অফ সুইচ অফ। তখন পুলিশ অফিসারটি ম্যানেজারকে বলেন যে যেন ক্যাব ড্রাইভারের নাম্বারটা দেওয়া হয়। তো ক্যাব ড্রাইভারের নাম্বার তারা তৎক্ষণাৎ দিয়ে দেয় এবং পুলিশ অফিসার ক্যাব ড্রাইভারকে ফোন করেন, ক্রিস্টোফারকে ফোন করেন। ক্রিস্টোফার ফোন ধরেন এবং ক্রিস্টোফারকে বলেন যে তোমার গাড়ির প্যাসেঞ্জার যিনি রয়েছেন সেই ম্যাডামকে ফোনটা দাও। ক্রিস্টোফার ফোনটা সুলোচনা শেট্টিকে দেয়। সুলোচনা শেট্টি বলে হ্যালো। তখন তারা বলে যে আপনি যাচ্ছেন। ও আরেকটা জিনিস যেটা হোটেলের লোকজন পুলিশের কাছে বলেছিল, যে কনফার্ম করেছিল যে সুলোচনা শেট্টি যখন হোটেলে আসেন তখন কিন্তু তার সঙ্গে ছোট একটি বাচ্চা ছিল, কিন্তু তিনি যখন চলে যান তখন তারা কিন্তু কেউ বাচ্চাটিকে দেখতে পাননি। তো সেই জন্য এটা জানা ছিল। তো পুলিশ অফিসার জিজ্ঞেস করেন যে আপনি চলে গেলেন হঠাৎ করে, তো আপনার তো এরকম বাচ্চা ছিল সঙ্গে, কিন্তু আপনি যাবার সময় বাচ্চাকে দেখা যায়নি, কোথায়? তখন সুলোচনা শেট্টি বলেন আমার বাচ্চাকে আমি তাড়াহুড়োর মধ্যে এসেছি, আমার একটু দরকার ছিল, আমার একজন রিলেটিভের কাছে ওখানে রেখে এসেছি। তখন সেই রিলেটিভের অ্যাড্রেস জানতে চান পুলিশ অফিসার। তখন সুলোচনা শেট্টি একটা অ্যাড্রেস বলেন। তো পুলিশ সেখানে গিয়ে ভেরিফাই করতে গিয়ে দেখে যে ওটা পুরোপুরি ভুয়ো অ্যাড্রেস, ওটা কোনো ওই নামে কোনো অ্যাড্রেস নেই, কোনো ঠিকানা নেই আর কি, ভুল ঠিকানা, ভুল তথ্য। তখন পুলিশ আবার ক্রিস্টোফারকে ক্যাব ড্রাইভারকে ফোন করে এবং ফোন করে বলে যে তুমি কিছু জানিও না ম্যাডামকে, তুমি তোমার কাছাকাছি যে পুলিশ স্টেশন সেই পুলিশ স্টেশনে অবিলম্বে গাড়ি নিয়ে ঢোকো। তো এটা বলার পর ক্রিস্টোফার সুলোচনা শেট্টিকে বলে যে ম্যাডাম সামনে খুব জ্যাম আছে, আমি শর্টকাটে যাব, তাহলে আরও তাড়াতাড়ি আপনি অনেক আগেই তাড়াতাড়ি ব্যাঙ্গালোর পৌঁছে যেতে পারবেন। তো আমি শর্টকাট নিচ্ছি কারণ এইদিকে জ্যাম হয়ে গেছে। তো সে রাজি হয়, হ্যাঁ। তো ক্যাব ড্রাইভার ক্রিস্টোফার এর মধ্যে গিয়ে কর্ণাটকে, ততক্ষণে তো কর্ণাটকে ঢুকে পড়েছে। তো কর্ণাটকে যে নিয়ার বাই যে পুলিশ স্টেশন ছিল, মানে ওর অন দ্য ওয়ে যে রাস্তায় যাচ্ছিল ক্যাব ড্রাইভার, সেইখানে কাছে সবথেকে কাছে যে পুলিশ স্টেশন ছিল সেখানে সে গাড়িটা নিয়ে ঢোকে এবং গাড়ি থেকে নেমে সে পুলিশকে ইনফর্ম করে এবং গোয়া পুলিশের সঙ্গে ইন দ্য মিন টাইম তাদের কথা হয়। মেবি সুলোচনা শেট্টি হয়তো বুঝতে পারেনি পুলিশ স্টেশন, বা সে হয়তো অন্যরকমভাবে একটা ইয়েতে ছিল, যাই হোক। তো তখন পুলিশ এসে তাকে গোয়া পুলিশ এই কর্ণাটকা পুলিশের সঙ্গে ওই লোকাল থানার সঙ্গে বলে যে তার লাগেজগুলো চেক করতে। তো লাগেজ চেক করতে করতে সবথেকে বড় যে ট্রলিটা তার, সেটা চেক করতে গিয়ে প্রথমে দেখা যায় প্রচুর খেলনা রয়েছে, সে খেলনাগুলো সরানোর পর জামা কাপড় রয়েছে এবং সেগুলো সরানোর পর দেখা যায় একটা শিশুর দেহ, সেই শিশুর রক্তাক্ত একটি দেহ। তো তখন জিজ্ঞাসা করা হয় যে বাচ্চাটিকে, তখন সুলোচনা শেট্টি বলে যে আমার ছেলে। তখন বলছে যে বাচ্চাটিকে কে মারলো? তখন বলছে কে মেরেছে সেটা আমি জানি না, বাচ্চাটিকে মেরে ফেলেছে, কে মেরে ফেলেছে আমি জানি না, তো আমি নিয়ে চলে যাচ্ছি বাড়িতে। তো অবভিয়াসলি তাকে নিয়ে যাওয়া হয় পুলিশ স্টেশনের ভেতরে এবং গোয়া পুলিশ তো তারাও আসে। সুলোচনা শেট্টির কাছ থেকে তার ফ্যামিলির লোকজনের খবর ইয়ে করে তাদের কল করা হয়। সুলোচনা শেট্টির হাজব্যান্ড আসে, সে হাজব্যান্ড বোধহয় কর্মসূত্রে হাজব্যান্ড বোধহয় কেরলে থাকতো, এরকম কিছু একটা। তো তখন যেটা বিষয়টা জানা যায়, যে বিষয়টা সামনে আসে, সেটা হচ্ছে সুলোচনা শেট্টি এবং তার হাজব্যান্ডের বিয়ে হয়েছিল তাদের কোনো একটা ওই অফিসেই হয়তো তাদের প্রথম আলাপ, যেখানে তারা চাকরি করতে যায় এবং তারপরে তাদের বিয়ে, এবং বিয়ের বেশ কিছু বছর পরে বাচ্চার জন্ম, মানে পুত্র সন্তানের জন্ম হয়। কিন্তু তারপরে পুত্র সন্তানের জন্মের পর থেকেই তাদের সম্পর্কের অবনতি হতে থাকে, তাদের মধ্যে নানান বিষয় মতপার্থক্য তৈরি হয় এবং তাদের মধ্যে প্রত্যেক দিন নিত্য নৈমিত্তিক ঝগড়া অশান্তি লেগেই থাকতো। এই জিনিসগুলো মানে ক্রমশ চলতেই থাকতো, ক্রমশ বাড়তেই থাকে এবং একটা স্টেজে গিয়ে তারা ঠিক করে যে তারা একসঙ্গে থাকবে না, তারা ডিভোর্স নেবে। তো ডিভোর্স নেবে, এটা যখন ডিসিশন নেওয়া হয় এবং ডিভোর্সের জন্য তারা যখন অ্যাপ্লাই করে,
তারা যখন ডিভোর্স ফাইল করে, তো সেই সময় তারপরে যখন ডিভোর্সের প্রসিডিওর এটা চলতে থাকে, সেই সময় দুজনের মধ্যে আবারও মতপার্থক্য তৈরি হয় যে বাচ্চা কার কাছে থাকবে এই নিয়ে। তো সুলোচনা শেট্টির হাজব্যান্ডের তার কাছে রাখার জন্য বাচ্চাকে দাবি জানায় যে আমার বাচ্চা আমার কাছে থাকবে। সুলোচনা শেট্টি বলে না, আমার বাচ্চা আমার কাছে থাকবে। এই নিয়ে একটা টানাপোড়েন তৈরি হয়। তো তারপরে অ্যাট লাস্ট কোর্ট থেকে এটা অর্ডার দেওয়া হয়েছিল যে বাচ্চা সুলোচনা শেট্টি অর্থাৎ মায়ের কাছেই থাকবে, কিন্তু বাবা এভরি সানডে গিয়ে তাকে দেখতে পারবে, বাবার সঙ্গে সময় কাটাতে পারবে, যেমন যেমন নর্মালি যেরকম এইসব ক্ষেত্রে হয়ে থাকে সেরকম একটা ইয়ে ছিল। তো প্রথমে কিছুদিন একবার দেখা করতে দিয়েছিল সুলোচনা শেট্টি, এবং তার পরবর্তী সময় কিন্তু সে দেখা করতে দেয়নি। তো সেই নিয়ে আবার দুজনের মধ্যে একটা মানে ঝামেলার সৃষ্টি হয়। তো যাই হোক, এরকম ঝামেলা এরকমভাবেই কাটছিল। কিন্তু তারপরে সুলোচনা শেট্টি হঠাৎ করে গোয়া যাওয়ার প্ল্যান করে, হঠাৎ করে গোয়া যায়, এবং সেখানে যাবার পর পরবর্তী সময় যেটা মানে ক্লিয়ার হয় সেটা হচ্ছে সুলোচনা শেট্টি নিজেই মেরেছে বাচ্চাটিকে, নিজেই মেরেছে। এবং মানে তার মাইন্ডসেটে এটাই ছিল যে আমি হাজব্যান্ডের সঙ্গে দেখা করতে দেবো না, বাচ্চা কোনোভাবেই দেবো না, কোনোভাবেই ছাড়বো না। আর হাজব্যান্ড যদি জোর করে নিয়ে নিতে চায়, যদি সেক্ষেত্রে কোর্ট এরকম কোনো সময় ভার্ডিক্ট দিয়ে দেয় যে না বাচ্চা বাবার কাছেই থাকবে, বা বাচ্চা মাইন্ডসেটে কী চলছিল যে হয়তো বড় হলে যদি চলে যায় এরকম, তাহলে তার থেকে বাচ্চা যদি নাই থাকে তাহলে না পাবে বাবা, কোনো সমস্যা থাকলো না, তাহলে তো আর বাবা পাবে না, এরকম কিছু একটা তার মাইন্ডসেটে চলছিল। সেই কারণে সে বাচ্চাটিকে শেষ করে দেয়। যদিও পরবর্তীতে সুলোচনা শেট্টির ফ্যামিলি থেকে তার বাবা বারবার দাবি করেন যে আমার মেয়ে মেন্টালি স্টেবল নয়, মেন্টালি আনস্টেবল, তার ট্রিটমেন্ট হওয়া প্রয়োজন, সেই মানে জেনে বুঝে জিনিসটা করেনি, সে পুরোপুরি মানে এখন মানে মেন্টালি সিক। তো সে এটা করেনি, সে জেনে বুঝে এটা করেনি, কাজেই এটাকে তাকে যেন মার্সি করা হয়, তাকে যেন বেল দেওয়া হয়, তাকে যেন কোনো সেই রকম কঠোর কোনো পানিশমেন্ট না দেওয়া হয়, তাকে মানে ছেড়ে দেওয়া হয়। তার কারণ আমরা জানি বন্ধুরা, অনেক সময় যখন যদি দেখা যায় যে মেন্টালি ইল কোনো পার্সন, মেন্টালি আনস্টেবল কোনো পার্সন, তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় এরকম মার্ডার হলেও তারা কিন্তু পার পেয়ে যায়, যেহেতু তারা হয়তো একদম টোটালি মেন্টালি আনস্টেবল কন্ডিশনে থাকে। অর্থাৎ অনেক সময় আমরা জানি যে স্কিজোফ্রেনিক পেশেন্ট যারা, স্কিজোফ্রেনিক একটা খুব জটিল মানসিক রোগ, তো স্কিজোফ্রেনিক পেশেন্ট যারা, তাদের মধ্যে এরকম মুড সুইং হয়, কখনো তারা ডিপ্রেস থাকে, কখনো তারা প্রচণ্ড ভায়োলেন্ট থাকে, এবং যখন ভায়োলেন্ট থাকে তখন তারা যে কোনো সময় যে কোনো কাউকে খুন করে দিতে পারে। এবং সেটা যে মানে সচেতনভাবে করছে এরকমটা না, সে করে যখন হয়তো সে খুন করবে বলেই করছে, কিন্তু যদি সেটা আইনের পর্যায়ে যায়, যখন বিচারের পর্যায়ে যায়, যদি প্রমাণ করা যায় যে সে সে স্কিজোফ্রেনিক সিভিয়ার মেন্টাল পেশেন্ট, তাহলে সেক্ষেত্রে তার কিন্তু কোনো শাস্তি হয় না। কারণ একজন মেন্টালি আনস্টেবল মানুষ কি করছেন না করছেন সে সম্পর্কে তার কোনো সেন্সই কাজ করে না, কারণ তার তো সেন্সটাই নেই। যে সুস্থ মস্তিষ্কের একজন মানুষ যেভাবে জীবন যাপন করেন বা যেভাবে চলাফেরা করেন, একজন অসুস্থ মস্তিষ্কের মানুষ কিন্তু সেভাবে করেন না। অর্থাৎ একজন সুস্থ মস্তিষ্কের মানুষ খুন করলে সেটাকে যে পর্যায়ের অপরাধ বলে ধরা হয়, একজন যদি অসুস্থ মস্তিষ্কের, যিনি মানে একদম মানে সিভিয়ার মেন্টাল পেশেন্ট হিসেবে যদি প্রমাণিত হয়, সমস্ত মানে প্রেসক্রিপশন অনুযায়ী, মেডিকেল ডকুমেন্টস অনুযায়ী যদি প্রমাণ হয়, সেক্ষেত্রে তার কিন্তু কোনো সাজা হয় না। সেক্ষেত্রে তাকে হয়তো ইয়েতে দিয়ে দেওয়া হয়, অ্যাসাইলাম, মেন্টাল অ্যাসাইলামে তাকে দিয়ে দেওয়া হয়। সেটাই যে তার ট্রিটমেন্ট চলবে, সে মেন্টাল অ্যাসাইলামে থাকবে, কিন্তু তার কোনো সাজা হয় না। তো এই ক্ষেত্রে সুলোচনা শেট্টি যেহেতু প্রচণ্ড মানে পড়াশোনা জানা উচ্চশিক্ষিত একজন মহিলা ছিলেন, তো কোথাও ভাবা হচ্ছে যে এটা সম্পূর্ণটা সে নিজে এই যে মেন্টালি আনস্টেবল এই ব্যাপারটা সাজানো, এই জিনিসটা সে খুব জেনে বুঝেই করছে। সে আদৌ মেন্টালি আনস্টেবল কি না এই প্রশ্নটা উঠছে। যদিও এরকম অনেক সময় দেখা যায় যে হয়তো প্রভাবশালী কেউ প্রভাব খাটিয়ে হয়তো কোনো মেডিকেল রিপোর্টস জোগাড় করতেই পারে যে she is not normal at all, মেন্টালি সিক। এইটা যদি প্রমাণ করতে পারে কোনো মেডিকেল রিপোর্টস দিয়ে, তাহলে সে বেরিয়ে আসতে পারে। এবার অনেক ক্ষেত্রে তো আমরা জানি যে দুর্নীতি তো সব জায়গায় হয়, সেখানে মেডিকেল প্রফেশনের লোকজনও যে দুর্নীতি করেন সেটা আমরা খুব রিসেন্ট আমাদের রাজ্যে দেখতে পাচ্ছি।
তো সেক্ষেত্রে হতেও পারে যে তাকে এরকম কোনো মেডিকেল রিপোর্ট দেওয়া হলো যেখানে প্রমাণ হয়ে গেল যে সুলোচনা শেট্টি মেন্টালি সিক, তো সেক্ষেত্রে তার সাজাটা হবে না, বা হলেও খুব কম হবে, হয়তো 1 বছর 2 বছর বা নাও হতে পারে। তো সেই দিকেই তারা এগোচ্ছে, যদিও এখনও তার বেল হয়নি, কিন্তু তার ফ্যামিলি ভীষণভাবে এটা মানে চেষ্টা করছে তাকে মেন্টালি সিক প্রমাণ করে, সে মেন্টাল পেশেন্ট এটা প্রমাণ করে তাকে এই আইনের আওতা থেকে বের করে আনা, অর্থাৎ তাকে সম্পূর্ণ মানে নির্দোষ হিসেবে তাকে বের করে আনা। কারণ সে যেটা করেছে এটাই দেখাতে চাইছেন তার পরিবার, যে সে যেটা করেছে সেটা তার মানে সুস্থ মস্তিষ্কে নয়, সে একেবারেই অসুস্থ মানসিকভাবে, যার ফলে সে তার শিশুকে হত্যা করছে, যে সেইটুকু সেন্সও তার মধ্যে ছিল না, সেই জন্য এইরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে। যদি সে সেন্সে থাকতো, সে যদি সুস্থ মস্তিষ্কের হতো, তাহলে সেই এই ধরনের ঘটনা কোনোভাবেই ঘটাতো না। কিন্তু প্রশ্ন থাকে এটাই বন্ধুরা, যে যদি সত্যিই সে মানসিকভাবে অসুস্থ হয়ে থাকতো, তাহলেও তো তার বাড়ির লোকজনের সেই বিষয়টা যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখা উচিত ছিল। একটা শিশুপুত্র তার কাছে রাখা, তার সঙ্গে দেওয়া, এই ক্ষেত্রে তার বাড়ির লোকজন যারা এখন তার পাশে দাঁড়িয়ে তাকে বাঁচানোর চেষ্টা করছেন, তখন তারা কী করছিলেন, এই প্রশ্নটা জাগে। আর যদি মানসিকভাবে সে অসুস্থ না হয়, শুধুমাত্র প্রতিহিংসার বসে যে হাজব্যান্ডের কাছে বাচ্চাকে দেব না, বা এমনও হতে পারে যে কেরিয়ার ওরিয়েন্টেড উম্যান হিসেবে, যে বাচ্চা আমার কেরিয়ারের গ্রোথের পথে বাধা হচ্ছে, কোনো জীবনে প্রত্যেক দিন চলাফেরার ক্ষেত্রে বাচ্চা থাকার জন্য অসুবিধা হচ্ছে, এবং জেনে বুঝে যদি সে করে থাকে এই জিনিসটা, তাহলে তো কিছু বলার নেই। মাতৃত্বের ওপর এগুলো সত্যি কলঙ্কিত মাতৃত্ব। এরকম মাও হয় যদি সুস্থ মস্তিষ্কের হয়ে থাকে। এখনও এটা প্রমাণিত হয়নি যে সে মানসিকভাবে অসুস্থ, এটা কোথাও প্রমাণিত এখনও হয়নি। এরকমও মা হয়, এরকমও ঘটনা ঘটে। কতটা বিপজ্জনক এরকম মায়ের কাছে শিশু সন্তানকে রাখা, বা কোনো রকম সন্তানকে রাখা, এটা বলাই বাহুল্য। তো এই রকম আমাদের সমাজে এই সমস্ত জিনিসগুলো ঘটে চলেছে। কোথাও স্বেচ্ছায় ঘটছে, কোথাও যদি মানসিকভাবে অসুস্থ হয়েও ঘটছে, কিন্তু ঘটছে তো, যেগুলো কিন্তু খুবই অ্যালার্মিং আমাদের পক্ষে। এবং অবশ্যই সকলকে সচেতন হতে হবে। কেউ যদি মানসিক অসুস্থ থাকেন, তাকেও সেভাবে প্রপার ট্রিটমেন্টে রাখতে হবে। কিন্তু একজন মা সন্তানকে মেরে দিচ্ছেন, শেষ করে ফেলছেন, এই জিনিসগুলো আমরা মানতে পারি না, মানা যায় না। তো ঠিক আছে বন্ধুরা, আজকের আমার এই বিষয়ে আলোচনা কীরকম লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত দেবেন কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন।